আসসালামু আলাইকুম, দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে আজকে স্বাগতম জানাচ্ছি ঢাকার বাইরে আমার নানুর বাড়ি নবাবগঞ্জ থেকে। সো আসছিলাম হচ্ছে নানুর বাড়িতে। এইখানে আসছিলাম একটু নানুর সাথে দেখা করার জন্য, বাট আনফর্চুনেটলি নানু নাই। তো এখন দেখি এখন ঢাকার দিকে বেরোবো। বেসিক্যালি আমি আসছি আরও একদিন আগেই। এখানে গ্রামে আসছিলাম একটু আমার শ্বশুর বাড়িতে। তো এখানে একটু স্টে করলাম ওইখানে। তো আজকে ঢাকা যাওয়ার সময় চিন্তা করলাম একটু এই দিক হয়ে ঘুরে যাই আর কি। তো আজকে বেসিক্যালি এখন যেহেতু ঢাকায় যাচ্ছি, সো আমার লাস্ট ব্লগটাতে দেখছেন বাইকের মাইলেজ আপডেট নিয়ে আসলে ভিডিও করছিলাম। তো আজকে আসলে ট্রাই করবো যে এই বাইকে মানে গ্রামে বা এইখান থেকে ঢাকা যেতে পর্যন্ত আমি মানে কতটুকু ফুয়েল লাগে বা মোটামুটি অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন কতটুকু দেখায় এক্সপ্লেন করার জন্য আমি ট্রিপ মিটারটাকে আজকে 0 করে নিচ্ছি। সো এখন এক্স্যাক্টলি আমি জানি না মিটারে দেখা যাচ্ছে কি না। তো এখানে আমাকে 33.3 লিটার দেখাচ্ছে আর কি। লাস্ট যেদিন আসছিলাম ওদিন প্রচণ্ড জ্যাম ছিল, মানে আনবিলিভেবল জ্যাম ছিল। জ্যাম ঠেলে ঠেলে আসছি। আর এখন আমি এই অ্যাভারেজ মিটারটাকে 0 করে দিই। তো ঢাকায় গিয়ে একবারে চেক করবো যে এখানে মাইলেজ কত আছে। হ্যাঁ, তো চলেন সামনে আগাই আর বাকি কথা আপনাদের সাথে যেতে যেতে শেয়ার করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, আমরা ঢাকা থেকে এখন রওনা হয়েছি। আর এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটা একটু ভুতুরে ভুতুরে, মানে ভুতুরে বলতে এই জায়গা নিয়ে অনেক কথাবার্তা আছে গ্রামে। তো এই যে রাস্তাটা দিয়ে আসছি, এখান দিয়ে নাকি রাতে অনেক সময় যাওয়ার সময় অনেক অনেক কিছু দেখে। যেহেতু এখানে একটা শ্মশান ঘাট আছে, আমি জানি না কতটুকু সত্যি পারে, অনেকে বলছে আর কি অনেক অনেক কিছু দেখছে আর কি। যেমন হচ্ছে অনেক সময় দেখে যে ভেড়ার পাল এরকম যাচ্ছে রাতে, মানে অনেক রাতে আসলে আর কি। এটা সম্ভবত খারাপ কোনো কিছু হইতে পারে, জিন টিন বা অন্য কিছু, হোয়াটএভার। তো যাই হোক, এখন মোটামুটি যেহেতু ঢাকার দিকে আগাচ্ছি। আর আসলে যে কাজের জন্য গেছিলাম নানুর সাথে দেখা করতে, বাট আসলে এটা হয় নাই, নানু কোনো কারণে নাই। এবং আমি আসলে মানে ফোনও পাইতেছিলাম না, দেখলাম বাইরে থেকে গেট লাগানো। তো ওই জন্য চিন্তা করলাম ঠিক আছে তাহলে আর স্টে না করে একবারে ঢাকায় চলে যায়। আর এখন যে সময় বেলা 12টা 23, আর আমার এখান থেকে ঢাকায় পৌঁছাইতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর আমি এখন যেহেতু ঢাকায় যাচ্ছি হচ্ছে যে রাস্তা ধরে, এই রাস্তাটা হচ্ছে সিংগাইর হয়ে, সিংগাইর মানিকগঞ্জ সিংগাইর যে রাস্তাটা আছে ওই রাস্তাটা দিয়ে আমি বেরোবো, একবার হেমায়তপুরে গিয়ে উঠবো আর কি। তো এইখানে মোটামুটি 50% রাস্তা বলা যায় যে এইরকম রাস্তা, এই যে গ্রামের যে রাস্তাগুলো দেখতেছেন এরকমই রাস্তা। আর বাকি 50% রাস্তা বলতে পারেন কাইন্ড অফ মিক্সচার অফ সিটি অ্যান্ড বিট হাইওয়ে। তো লেটস সি যে এইখানে মোটামুটি মাইলেজ কতটুকু দেয়। তো একবারে আমি হেমায়তপুরে গিয়ে একটা আপডেট আপনাদেরকে দিব মাইলেজটা কতটুকু দিতেছে। বাইকটা নিয়ে প্রথমবার ঢাকার বাইরে বের হয়েছি। বাইক কেনার পর আসলে আর ঢাকার বাইরে বের হওয়া হয় নাই। তো এই প্রথমে বের হইলাম, বাট সোফার যতটুকু চালায় আসছি আমি। লাস্ট পরশু দিন আসলে রাতে আসছি, এই জন্য ওদিন ভিডিও করা হয় নাই। তো কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগছে বাইকের। কিছু জায়গাতে মনে হয়েছে আসলে ইমপ্রুভমেন্টের অনেক জায়গা আছে এই বাইকে। যেটা হচ্ছে কি আমি এর আগে আমার লাস্ট ভিডিওতে বলছিলাম, একটা ভিডিওতে, এই লাস্ট যে ভিডিওটা তার আগের ভিডিওতে, এই বাইকে একটু ভাইব্রেশন ইস্যু আছে। তো এটা আসলে হায়ার সিসি যতগুলো আমি চালাইছি সবগুলোতেই ফেস করছি। তো এই জিনিসটা হয়তো ওভার দ্য টাইম একটু কমবে। আর ক্লাচটা একটু হার্ড, ক্লাচ অনেক হার্ড। তো ক্লাচটা আই ডোন্ট নো এটা সফট হবে কি না। ক্লাচে যে বাটিগুলো আছে এটা নাকি শুনছে যে একটু বড় বা মোটা এই টাইপের জন্য নাকি ক্লাচ লিভারটা একটু হার্ড হইতে পারে, আই ডোন্ট নো। যদি এখানে কোনো টেকনিক্যাল কেউ এক্সপার্ট থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে আমি এখানে ইটু ক্লাচ লাগাইতে চাইছিলাম, বাট আমাকে ইরফান বাবু ভাই মোটো বাজার থেকে উনি যেটা আমাকে বললো যে ভাই এটা যদি লাগাইতে পারেন, কিন্তু খুব যে একটা ডিফারেন্স আসবে তা না, বাট আগের চেয়ে একটু স্মুথ হবে আর কি। তো পরে চিন্তা করেন জিনিস যদি 19-20 হয় তাহলে তো আসলে আমার লাগায় লাভ নাই, শুধু 5-6 হাজার টাকা খরচ করবো আমি। ওটা ক্লাচ লিভারটার দাম মনে হয় বললো যে অ্যারাউন্ড 2200 বা 2400 টাকার মতো মনে হয় বললো ইটু ক্লাচ। তো ইটু ক্লাচ নিয়ে আসলে আমার কাছে পরে মনে হলো যে আসলে এরকম আমার খুব একটা বেনিফিট হবে না। দ্যাটস ওয়াই আমি আসলে চিন্তা করছি যে না,
ওইটা আসলে ইনস্টল করব না আমার বাইকে। আর আসলে মেইন এখন যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে ফগ লাইট সেট আপ করা। ওইদিন গ্রামে আসার সময় আই ফেল্ট যে আসলে বাইকে ফগ লাইট লাগবেই। আর যেটা হচ্ছে বাইকের হেডলাইটের আলো খারাপ না একবারে, আমি যদি ডার্ক ভাইজর নিয়ে আসছি, আমার হেলমেটের ভাইজরটা ডার্ক, তো ডার্ক ভাইজর আসলে জানেন যে মোটামুটি 60% লাইট কাট অফ থাকে। তো তারপরেও মোটামুটি চালায় আসছে, ওরকম খুব একটা সমস্যা হয়েছে আবার হয় নাই আর কি। যেহেতু এটা প্রজেকশন হেডলাইট আছে, লো বিমটা খুব একটা পাওয়ারফুল না, হাই বিমটা মোটামুটি পাওয়ারফুল আছে। তো ওই হাই বিমের আলোটা দিয়ে মোটামুটি আসতে পারছে আর কি। তারপরও যেটা হচ্ছে গিয়ে আসলে হাইওয়েতে ফগ ছাড়া পসিবলই না, এখনকার বাইক যেটাই হোক এটা আসলে ফগ লাইট ছাড়া পসিবল না হাইওয়েতে চালানো। আই ডোন্ট নো অ্যাবাউট দ্য পালসার হেডলাইট। পালসার হেডলাইট আমি রাতে কখনো চালাই নাই, ইনফ্যাক্ট পালসার আমার এভাবে রাইডও দেওয়া হয় নাই। যেটুকু রাইড দিছে মোটামুটি দিনের বেলায় রাইড দেওয়া হয়েছে, এক্সটেন্সিভ রাইড দেওয়ার কোনো চান্স আমি পাইনি পালসারে। তো যাই হোক, পালসারের হেডলাইটটা আমি শুনছি ভালো, তারপর আমার মনে হয় এক্সট্রা ফগ লাইট থাকাটা ইজ এ অ্যাডেড বোনাস বা বেনিফিট। তো যাই হোক, এখন হচ্ছে দেখি ফগ লাইট করবো, ইনস্টল করবো। এখন আমার কাছে তো আমার ফগ লাইটটা হচ্ছে FNMD1। এই ফগ লাইটটা আমি মোটামুটি 3-4 বছর, 4 বছরের বেশি হেডলাইট মানে লাইটটা ইউজ করতেছি। বাইকটা আমি যখন FZ V3 কিনি তখনই লাগাইছিলাম 1-2 বার গ্রামে আসার পরে আমার মনে হয়েছে যে না আসলে ফগ লাইট ছাড়া হবে না। তো মানে লাইটটার বয়স প্রায় 4 বছর, হ্যাঁ 4 বছর বলতে পারেন, অলমোস্ট 4 ইয়ার্স। ওইটা V3-তে ইউজ করছি, V3 সেল করার সময় খুলে রাখছিলাম, তারপর হচ্ছে হর্নেটে ইউজ করছি কয়েকদিন। এখন এই নতুন এই FZ25 আমি এখন এটা ইনস্টল করি না। জায়গাটাতে মাঝে মধ্যেই ডাকাতি হয় রাতে আসার সময়। রাতে এদিক দিয়ে যারাই আসে, এখানে অনেকেই আছে রাতে অথবা ভোরে, অনেক ভোরে এখানে ডাকাতির শিকার হয় অনেকেই। তো আমি ওই দিন যেটা করছি যে গ্রামে আসার সময় আমি ইউজুয়ালি করি কি এই রাস্তাটা দিয়েই আসি ম্যাক্সিমাম টাইম, কিন্তু যখন দেখা যায় সন্ধ্যা হয়ে যায় তখন আর হচ্ছে এই রাস্তাটা দিয়ে আসি না, কারণ এখানে যেহেতু একটু ইস্যুস আছে। লাস্ট আমার মামা এবং নানু, ওনারা 2 মামা গাড়ি নিয়ে আসতেছিল অনেক রাতে, এদিক দিয়ে ঢুকছে। আনফর্চুনেটলি তারা ডাকাতের সম্মুখীন হয়েছে, ডাকাতের মানে খুব একটা বাজে সিচুয়েশন গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কারো কোনো সমস্যা হয় নাই। বাট তারপর আসলে জায়গাটা খুব একটা সেফ না বিধায় আমি ওই দিন যেটা করছি বসিলা হয়ে আসছি, এবং বসিলা হয়ে আসতে গিয়ে করছি আরেকটা ভুল। কারণ ওই দিন যে পরিমাণ জ্যাম ছিল, আমি আমার লাইফে মনে হয় এরকম জ্যাম কোনো দিন খাই নাই। তো মানে আনবিলিভেবল জ্যাম ওই দিন। ডাকাতিটা হয় যে জায়গাটা দেখাইলাম ওইখান থেকে শুরু করে মোটামুটি এই জায়গা পর্যন্ত, এই জায়গাটুকুর মধ্যেই ডাকাতিটা হয়। এখানে আগে একটা ছিল, এই কি বলে ইট খোলা ছিল, এটা ফ্যাক্টরি ছিল এইখানে। তো এইখানে ওই ফ্যাক্টরিটা এখন নাই। আগে যেটা শুনতাম যে ফ্যাক্টরির লোকজন যারা ছিল এরাই মূলত ডাকাতিগুলো করতো। বাট এখন তো যেহেতু ফ্যাক্টরি নাই, হয়তো বা লোকাল ছেলে পেলে বা বাচ্চা পোলা পাইন এরাই করে। এই রাস্তাটাতে আসলে জোরে চালানোর মতো কোনো অবস্থা নাই, বাইক যে জোরে চালাবো এটা আসলে পসিবল না, কারণ এখানে রাস্তা খুব বাম্পি, প্রচুর বাম্পি, আর রাস্তা অনেক চিকন। আর অনেক দিন পর যেহেতু এই রাস্তাটা আসতেছে একটু খানাখন্দ থাকতে পারে, তাহলে আমার এই রাস্তাগুলো মুখস্থ। বাট যেটা হচ্ছে গিয়ে যেহেতু অনেকদিন মাঝখানে মোটামুটি 3-4 মাস আসা হয় নাই, তো এই জন্য একটু কেয়ারফুলি আসতেছি। কারণ দেখা যাবে হঠাৎ করে কোনো একটা স্পিড ব্রেকার চলে আসবে, নতুন স্পিড ব্রেকার, যেটা আমি জানিই না, ধাম করে ওটার উপর 2টা গিয়ে একটা লাফ দিব। তো এই যে যেমন সামনে একটা স্পিড ব্রেকার আছে, এরকম রাস্তা অনেক সময় বোঝা যায় না। এই যে এই মসজিদটার সামনে এইখানে একটা স্পিড ব্রেকার আছে, এখানে বোঝাই যাবে না, আমি আপনাকে দেখাই। এই যে এই যে বোঝাই যাচ্ছে এই জায়গায় একটা স্পিড ব্রেকার আছে। তো এখানে অনেকে আছে নিজের মন মতন, অনেকে নিজের বাসার সামনে যার যেমনি মন চাইছে স্পিড ব্রেকার বানায় ফেলছে। আর এই স্পিড ব্রেকারগুলো আসলে আমাদের কাজের কি কাজের না এটাও কখনো চিন্তা করে না। অনেকে চিন্তা করে অনেক জোরে গাড়ি আসবে, বাইক আসবে, চিন্তা করাচ্ছি স্পিড ব্রেকারগুলো লাগায় রাখে, কিন্তু এটা নিয়ে যে অনেকের কত রকম অ্যাক্সিডেন্টাল ইস্যু হইতে পারে এটা কারো কোনো আইডিয়াই নেই। সামনে একটু রাস্তা আছে ভালো, জামশার পরে,
বাট এর আগ পর্যন্ত রাস্তাগুলো এরকম একটু বাম্পি, উঁচু নিচু বাম্পি, আর রাস্তা এরকম সরু চিকন। সব জায়গায় রাস্তা সরু চিকন, বাট এই জায়গাটা একটু বেশিই চিকন। তো ওকে, আমি এখন সময় হচ্ছে 12:41, আর আমরা চলে আসছি হচ্ছে জামশা ব্রিজে, ক্রস করতেছি। তো এখান থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 30 কিলোমিটার হবে মনে হয় ঢাকা পর্যন্ত, এরকমই হবে। এটা পার হইতে এখান থেকে সিঙ্গার পর্যন্ত যেতে ম্যাক্স 10 মিনিট সময় লাগবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে সিঙ্গার পৌঁছায় যাব। গত পরশুদিন যখন রাতের বেলা আসছিলাম গ্রামে, তখন বেশ ভালোই লাগছে, মানে হাইওয়ে বা ওপেন রোডগুলো। মানে আসলে 300 ফিটে তো সবসময় দেখা যায় সিটির মধ্যে থাকলে যাওয়া হয়, বাইরে তেমন কোথাও যাওয়া হয় না। কিন্তু মানে এই আরবান মানে যে গ্রামের যে এরিয়াতে, কান্ট্রি সাইডগুলোতে বেশ ভালোই লাগছে জ্বালায় রাতে। আমি কেরানীগঞ্জ ক্রস করার পর একটা চকের মতো একটা জায়গা আছে টিকিটপুরের আগে, জায়গাটার নামটা আমি ঠিক জানি না। তো ওইখানে মোটামুটি তখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 8টার কাছাকাছি, 7:50 এরকম সামথিং। আমি অনেক খিচায় বাইক টানতেছি, মানে এমন না যে 100-এর উপর 100-তে চালাচ্ছি তা না, আর 70, 75, 80-তে চালাই দিচ্ছি। তো অনেকক্ষণ ধরে দেখতেছিলাম একটা বাইক আমাকে ফলো করতেছে, যেহেতু রাতের বেলায় রাস্তা ফাঁকা। তো আমি যতটুকু ট্রাই করতেছিলাম যে আসলে এখানে কোনো ডেঞ্জার বা সিচুয়েশন বা এনি কাইন্ড অফ আর কি পটেনশিয়াল থ্রেটস, এইগুলোকে হচ্ছে এড়ানোর জন্য মোটামুটি একটু ফাস্ট চালায় আসছি আর কি। তো হঠাৎ করে আমি তো একদম ডার্ক ভাইজার পরা ছিলাম, আর ফগ লাইটও ছিল না। তো মানে ভিজিবিলিটি আসলে মানে খুব কম ছিল বাইকে, যতটুকু গেছে আর কি। ভিজিবিলিটি খুব একটা দূরে দেখতে পারতেছিলাম না। অল অফ এ সাডেন আমার কাছে মনে হইলো আমার বাইকের সামনে কোনো কিছু একটা পড়ছে। মানে পড়ছে বলতে চাক্কার তলে পড়ে নাই, চাক্কার তলে পড়তে নিছিল। এখন এটা যে কী জিনিস, জাস্ট শুধু আমি তখন আমার স্পিড ছিল মনে হয় অ্যারাউন্ড 85-এর আশপাশে। তো হঠাৎ করে সামনে সাপের মতন কিছু একটা লাল রঙের তাপ করে দৌড় দিল। আমি রাস্তার মিডলেই ছিলাম, একবারে মনে করেন যে যে দাগগুলো আছে না রাস্তায়, দাগের মাঝ বরাবরই ছিলাম। কিন্তু কী যে গেল সামনে দিয়ে সেটাই বুঝে উঠতে পারলাম না। এখন মোটামুটি আমরা ভালো রাস্তায় চলে আসছি। এখন থেকে যেটুকু রাস্তা পাবো সবটুকুই মোটামুটি ভালো রাস্তা। এখানে যদি চিকন রাস্তাটা, কিন্তু তারপর রাস্তাটা অনেক প্লেন, ভাল লাগে রাস্তাটাতে চালাইতে। তো এখন হচ্ছে সময় 12:55, আর আমরা সিঙ্গারের রাস্তার কাছাকাছি চলে আসছি। এখান থেকে সিঙ্গারের ডিস্টেন্স মোটামুটি 5 কিলোমিটার। সো 5 কিলোমিটার রাস্তাটা মোটামুটি বেশ ভালোই লাগে আমার কাছে, মানে বিশেষ করে এই জায়গাটা স্পেসিফিকলি, এই জায়গাটাতে অনেক জোশ লাগে বাইক চালাইতে। দেখেন না গাছের ইগুলো দেখছেন, গাছের সারি সারি গাছ, সারি সারি গাছ, আর হচ্ছে এই যে ছায়া দিয়ে যেতেছে, ছায়ার মাঝখান দিয়ে বাইক চালাইতেছি। এই জিনিসটা করে আল্লাহ, এইটা তো পড়লে বাইক তো উল্টাই যেতাম, এমন জায়গায় গাথা। এই রাস্তাটা আগে ভালো ছিল, যেটা বুঝতেছি যে রিসেন্টলি এত বৃষ্টি বাদলের কারণে রাস্তাটা অনেক জায়গায় অনেক বড় বড় প্যাচ, গর্ত আছে। জাস্ট লাস্ট একটু আগে যে প্যাচটা থেকে বাইচে আসলাম, এই জায়গাটাতে আসলে এরকম বড় প্যাচ আমি এর আগে দেখি নাই। অ্যাটলিস্ট লাস্ট 2.5 মাসের মধ্যে আমি দেখি নাই। 2.5-3 মাস আগে আমি একবার আসছিলাম, তখন আসলে এরকম পাই নাই। বাট আজকে দেখলাম বেশ ভালোই অবস্থা। দেখছেন অটোগুলোর অবস্থা, মানে আগেই করে কি মাথাটা ঢুকাই দিবে, মাথাটা আগেই ঢুকাই দিবে। ডানে বামে গাড়ি আছে কিনা, না পিছনে কোনো গাড়ি আছে কিনা, এগুলা কোনো কিছুই দেখবো না, জাস্ট আগে মাথাটা ঢুকাই দিবে, তারপরে অন্য কিছু হইলে দিল। ভাই এটার মোচরে মোচরে পাওয়ার, বাকি মোচরে মোচরে পাওয়ার। এই যে দেখছেন এখানে অনেকগুলো প্যাচ আছে, আমি জানি না আরও সামনে আরও কোনো প্যাচ পাবো কিনা। তো সামনে আরও কয়েকটা জায়গায় প্যাচ থাকার কথা আমার হিসাবে।
এদের জায়গায় অনেকগুলো প্যাচ দেখতেছি। হাইওয়েতে ওঠার আগে আসলে না গাছের অনেক ছায়া তো বোঝা যায় না কোথায় কি আছে না আছে, দূর থেকে বোঝা যায় না। যেমন ওই জায়গাটাতে যে প্যাচ আছে, এই জিনিসটা আসলে বুঝতেই পারি নাই। আর কি বলবো ওই দিক দিয়ে, বাট সোফার আমি যে এটুকু চালায় আসছি, আমার নেক পেইন বলেন বা ব্যাক পেইন এরকম কোনো কিছুই হয় নাই, বা আমি আনকমফোর্টেবল ফিল করতেছি এরকম কোনো কিছুই মনে হয় নাই বাইক নিয়ে। যেটা আসলে হর্নেটে এই রাস্তায় চালাইতে গেলে আমার ভয়েসটা শুনলেই বুঝতে পারতেন যে কী পরিমাণ জার্কিং করে বাইক, মানে আওয়াজ আমি কথা বলে এরকম মনে হইতো। বাট আমার কথাগুলো আই গেস এখন মানে হেডফোন দিয়ে যদি শোনেন আপনারা তাহলে বুঝতে পারবেন যে হর্নেটে উঠলে যেটা হচ্ছে গিয়ে ফিল করা যেত বামগুলা কি আছে সামনে বলেন বা পিছনে বলেন। সামনের সাসপেনশনটা একটু মোটামুটি হইলো, পিছনেরটা প্রচণ্ড পরিমাণ হার্ড ছিল। আমি 1 ইঞ্চি ফোম লাগানোর পরও একদিন আমার কলিগ চালাইতেছিল, আমি পিছনে উঠে বসছি, ভাই প্রত্যেকটা ঝাঁকি আমার মাথার মধ্যে গিয়া লাগতো লিটারেলি। আমাকে এখানে মাইলেজ দেখাইতেছিলাম যে আপনারা দেখতেছেন কি না, 41.1 দেখাইতেছে এইখানে। আচ্ছা বাকি রাস্তায় যাই একবারে, ঢাকায় ঢোকার সময় তখন একবার চেক করে নিব। এখন পর্যন্ত 41 দেখাইতেছে মাইলেজ, বাকিটা দেখি 41 পয়েন্ট। এটা মোটামুটি অ্যাকুরেট দেখায়, হয়তো বা প্লাস মাইনাস এদিক সেদিক একটু হইতে পারে। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সিঙ্গারটা ক্রস করছি আর এখন এক্স্যাক্টলি সময় হচ্ছে 1:04। আর এখন উদ্দেশ্য তো জানেন, ঢাকা এখন পর্যন্ত যেটা বললাম মাইলেজ পাইছে 41.1 কিলোমিটার পার লিটার। আর আমি ঢাকায় ঢোকার আগে দ্যাট মিনস হচ্ছে গাবতলিটা ক্রস করার সাথে সাথে আমি হচ্ছে গিয়ে মাইলেজটা আবার আপনাদেরকে দেখাবো যে মোটামুটি কত পাইছি। তো এবং এই মাইলেজটা আসলে টোটাল হিসাব করেই আপনাদেরকে বলবো, টোটাল বলতে অন অ্যাভারেজ, যাতে হচ্ছে আপনারা এই ধরনের হাইওয়েতে মোটামুটি বুঝতে পারেন যে বাইকের মাইলেজ কেমন থাকে। আর এই বাইকের অবস্থা দেখেন আমার উপর দিয়ে আসতেছে পারলে। এই রাস্তা দিয়ে যারা আসবেন, সিঙ্গারের এই রাস্তাটা একটু কেয়ারফুলি চালাবেন। এই রাস্তায় প্রচুর পরিমাণ অ্যাক্সিডেন্ট হইতে পারে, অ্যাক্সিডেন্টের পসিবিলিটিস থাকে। এই যে এক আন্টি, উনি কি সুন্দর বাসটা নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে। তো এইরকম বাস নিয়ে হাঁটার সময় আপনাকেও যে কোনো সময় একটা বাস দিয়ে দিতে পারে, বলা যায় না। তো যাই হোক, এই ধরনের রাস্তায় বা এই ধরনের হাইওয়েতে আসলে কেয়ারফুল থাকবেন। আর এই পাম্পটা থেকে এর আগে একবার তেল নিয়েছিলাম আমি, দুনিয়ার জঘন্য একটা তেল পাইছিলাম। আমার FZ-V3 ধাক্কাইতে নিয়ে গেছে আমার, লিটারেলি আমি 3-3.5 বছর ওই বাইকটা চালাইছি, কোনোদিন আমার এরকম বাজে তেল পড়ে নাই। এইখান থেকে তেল নেওয়ার পরে আমার ওই জার্নিটা এত বাজে গেছে, আনবিলিভেবল। এবং আমি একটা বড় ভুল করছিলাম, এইখান থেকে আমি ফুল ট্যাঙ্কি করছি। ফুল ট্যাঙ্কি করার পরেই আমার বাইকের অবস্থা আরও খারাপ হয়ে গেছে, কারণ আমি তো তেল ফালাইতেও পারতেছি না। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর এখন আছে হচ্ছে এখান থেকে নবীনগর দেখাইতেছে 28 কিলোমিটার। ঢাকা কতটুকু আমি জানি না, এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটার হওয়ার কথা, খুব বেশি ডিস্টেন্স না এখানে। প্রবলেমটা হচ্ছে এখানে এইরকম অটো আর প্রচুর গাড়ি চলে, ট্রাক চলে, বাস চলে, এখানে আসলে একটু চালানোটা ডিফিকাল্ট। যারা আসবেন এই হাইওয়েটাতে একটু কেয়ারফুল থাকবেন, যে কোনো সময় যে কোনো ধরনের গাড়ি, অটো মানে উল্টা ঘুরতে পারে, চাপ দিতে পারে, কি মানে কি অবস্থা এই রাস্তাটাতে। যারা আসবেন এই যে যেমন হুটহাট মনে করেন চিপার ভিতর থেকে গাড়ি বাইরে আসবে, বাইক বাইরে আসবে, ঠিক নাই। তো যারা আসবেন এই রাস্তাটাতে একটু কেয়ারফুল থাকবেন আর কি। আর আমি হায়ার সিসি বাইকটা নিয়ে বেশ মজা পেতেছি একটা কারণে, মনে করেন আমি আগে FZ-V3 নিয়ে ক্রস করতে গেলে আমার বুঝে শুনে ক্রস করা লাগতো, একটু সময় নিয়ে ক্রস করা লাগতো। এখন আমি জাস্ট একটু থ্রটল মুছলে পার হয়ে যেতে পারি, এই জিনিসটা খুব ভালো লাগে। আমি টপ স্পিড উঠাই না, আমি টপ স্পিডের প্রেমিকও না, আমার জাস্ট হচ্ছে গিয়া ওই ইটা লাগে, ইনিশিয়াল টানটা লাগে। তো মোটামুটি যে টর্কটুকু এটা ডেলিভার করে, তো আমার কাছে আমার জন্য এটা মোটামুটি পারফেক্ট। আর ফুয়েল এফিসিয়েন্ট একটা ব্যাপার আছে যে আসলে এই বাইক যেই পরিমাণ মাইলেজ ডেলিভার করছে আমার জ্যামের মধ্যে 35 কিলোমিটার, আমার মনে হয় না এটা অনেক 150 সিসির বাইকে প্রোভাইড করতে পারে। হ্যাঁ, আমরা এখন ঢাকা ঢুকে গেছি। আর মোটামুটি এখন সময় হচ্ছে 1:18 বাজে। 1 ঘন্টা সময় লাগছে ঢাকায় ঢুকতে, খুব বেশি একটা সময় লাগে নাই, বাট বাকি রাস্তা যেতে অনেক সময় লাগবে। আমি একবারে গাবতলি যাওয়ার পরে টোটাল মাইলেজ আপডেটটা আপনাদেরকে দেখাই দিব যে ঢাকায় ঢোকার আগ পর্যন্ত
মাইলেজ কত ছিল। ঢাকা সিটির মধ্যে মোটামুটি এটা ধরে রাখেন 35-এর আশপাশেই দিবে, ম্যাক্স হয়তো 38 যেতে পারে যদি রাস্তায় ট্রাফিক একটু কম থাকে। বাট হেভি ট্রাফিকে বাইকটা আমাকে 35 মাইলেজ ডেলিভার করছে, এটা খারাপ না। আর হাইওয়েতে যেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ যদি 38 to 40 কিলোমিটারও দেয়, দ্যাট ইজ এইরকম একটা ইঞ্জিন থেকে আসলে অনেক বেশি। মানে অন্য কোনো 250 সিসিতে আমি জানি না এরকম মাইলেজ দেয় কি না। ওকে, আমরা ঢাকায় ঢুকে গেছি, এখন আছি গাবতলীর কাছাকাছি। আমিন বাজার থেকে গাবতলী এখন বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু নতুন রাস্তা হয়ে গেছে। তো আমরা হয়তো বা 2-3 মিনিটের মধ্যেই ঢুকে যাবো ঢাকায়। আর আপনাদেরকে লাস্ট অ্যাকচুয়ালি এই পর্যন্ত মাইলেজ কতটুকু দিল বাইক সেটা আপনাদেরকে দেখাবো, যে আপনারা কান্ট্রি রোড আর মোটামুটি মিক্স অফ হাইওয়ে অ্যান্ড এই রাস্তাগুলোতে কেমন কী পারফর্ম করলো বাইকটা। সো হোপফুলি আপনাদেরকে যে মাইলেজটা দেবো এটা অ্যাকুরেট, আর হয়তো বা 1-2-3 কিলোমিটার এদিক সেদিক হইতে পারে। এটা জাস্ট আপনি মোটামুটি ধরে রাখেন, আপনারা মোটামুটি ধরে রাখেন যে এটা মোটামুটি মোস্ট অ্যাকুরেট। সো আমি সামনে সিগন্যাল পাইলে সিগন্যালে গিয়েই দাঁড়াবো। আর এখন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, মাইলেজ কত দেখাইতেছে 44.2। সো এটা মোটামুটি অ্যাকুরেট। আর হচ্ছে 44 হইলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যেটা হচ্ছে 44 না হইলেও আপনারা ধরে রাখেন এটা মোটামুটি 38-এর উপরে গেছে মাইলেজ। আমি লাস্ট টাইম যখন ফুয়েল মিটার রিডিং করছিলাম, মানে যখন ফুল ফুয়েল করলাম, তখনও কিন্তু আমি এটা 0 করে নিয়েছিলাম এবং আমার ওখানে 34.5 দেখাইতেছিল অ্যাভারেজ ফুয়েল। তো পরে আমি যখন তেল ভরলাম আমার মোটামুটি দেখলাম হ্যাঁ অ্যাকুরেটই 0.5 মানে 500 ml এদিক সেদিক। তো 44 কিলোমিটার পার লিটার এটা অনেক অনেক বেশি। যদি 40 কিলোমিটারও হয়ে থাকে এই বাইকে মাইলেজ, তাইলে কী বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালো। ঠিক আছে, জ্যামের মধ্যে পড়লে এই মাইলেজ জীবনও এটা দিবে না। আর এখন একটা ব্যাপার হচ্ছে, আমি এত মাইলেজ কেমনে পাইছি, আপনারা মোটামুটি আমি কীরকম স্পিডে চালাই, তো ওই রকম 65, 70, 80 এরকম স্পিডেই মেনটেন করে আসছি সোফা এই পর্যন্ত। আর এর বেশি আসলে তেমন টানাটানি করি নাই। হ্যাঁ, একটু আগে একটু টান দিছিলাম আপনার ঢাকা সিটি ঢোকার জন্য, হয়তো 102 না 101 পর্যন্ত উঠছে। আসলে এটা ফর দ্য ফার্স্ট টাইম উঠেছে, এরকম উঠাই না। আমি ইউজুয়ালি দেখা যায় 5000 RPM এর নিচে রেখে আমি বাইক চালাই। তো 5000 RPM এর নিচে রাখলেও আমার স্পিড মোটামুটি তখনও 75-এর উপরে থাকে। তো এর জন্য তেলের মাইলেজটা আলহামদুলিল্লাহ ভালোই পাইছি, খারাপ যায় নাই। তো আমি দেখি বাম দিক দিয়ে ঢুকে যাই, এদিক দিয়ে ঢুকে যাবো, বাসায় গিয়ে আবার বেরোবো। তো আজকে মেনলি প্ল্যান হচ্ছে গিয়ে বাসায় যাওয়ার পরে আমার এক কলিগের হচ্ছে বাইক কিনবে আজকে। তো বাইক কিনবে হচ্ছে হন্ডা এক্সপ্লেড। তো ওই বাইকটা কেনার জন্যই আজকে বিকেলবেলায় বেরোবো। তো এখন যেটা হচ্ছে বাসার দিকে যাবো আর কি, বাসায় একটু ফ্রেশ ট্রেশ হয়ে দেন আবার লাঞ্চ টাঞ্চ করে বেরোবো। তো বার হইতে হইতে হয়তো আমার 3টা, 3:30 বেজে যাবে আর কি। 3টা, 3:30টার মতো বাসা থেকে বেরোবো। এই হচ্ছে অবস্থা। তো আপনাদের সাথে মোটামুটি শেয়ার করলাম। আর বাইকে হিটিং ইস্যু একটা জিনিস একটু আপডেট দিই, বাইকে তেমন কোনো হিটিং ইস্যু নাই। যদি আমি ইন কম্প্যারিজন করি হচ্ছে হর্নেটের সাথে, হর্নেট প্রচুর মানে হিট হইতো। ইভেন আমি এখান থেকে বাইক দাঁড় করায় যদি 3 হাত দূরে দাঁড়ায় থাকতাম তাও হিটটা বোঝা যেত। কিন্তু এই বাইকটা এই পরিমাণ হিট জেনারেট করে না। এখন আপনারা ভাববেন ভাই সবই তো পজিটিভ বলছেন, নেগেটিভ কী? আচ্ছা, ডেফিনেটলি বাইকে নেগেটিভ জিনিস আছে। ওই যে যেটা বললাম যে ভাইব্রেশন প্লাস হচ্ছে গিয়ে ফিচারগুলো অনেক বেশি ব্যাকডেটেড। এই ফিচারগুলো একটু আপডেটেড ফিচার থাকলে ভালো হতো, লাইক স্পিড মিটার বা এই জিনিসগুলো, বা স্লিপার ক্লাচ, ট্র্যাকশন কন্ট্রোল, এই জিনিসগুলো থাকলে বাইকটা আসলেই একটা ভালো হতো। আর প্রাইসিং ওকে, এই ছিল আর কি ওভারঅল আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অল অ্যাবাউট ব্লগিং যেটা দেখলেন আর কি, মাইলেজ টাইলেজ হাইওয়ের পারফরমেন্স কেমন কী পাচ্ছি না পাচ্ছি, এগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর আপনাদের থেকে এখান থেকে আজকে বিদায় নিচ্ছি।
ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো একটা ব্লগ নিয়ে আবার নতুন কোনো একটা লোকেশন আপনাদের সাথে দেখা করব। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ একটা সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে রাখবেন। অ্যান্ড প্লিজ ডু ড্রাইভ সেফ। থ্যাংক ইউ।